নমস্কার, আমি ইমতিয়াজ। আজ আমাদের আলোচনার বিষয় সাধারণত স্কুল সার্ভিস কমিশনের নবম এবং দশম শ্রেণীর যে সিলেবাসের অন্তর্গত কোন টপিকগুলোকে বেশি করে পড়া উচিত এই শেষ এক মাস, এবং সেই টপিকগুলোর উপর বেশি করে ফোকাস রাখা উচিত আমাদের। যদিও সমস্ত টপিকই আমাদের দেখতে হবে, কিন্তু তার মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ সেই টপিকগুলোকে বারবার কিন্তু পড়া উচিত, কারণ সেখান থেকেই বেশি করে প্রশ্ন হবার সম্ভাবনা আছে। প্রথমেই আমরা যদি দেখি প্রাচীন ভারতের ওপর প্রথম ইউনিট থেকে, তাহলে দেখব সিন্ধু উপত্যকা সভ্যতার বৈশিষ্ট্য এবং সিন্ধু সভ্যতার পতন। আমরা সাধারণত দেখেছি এমএসসি মাদ্রাসা সার্ভিস কমিশন, এবং একইভাবেই লাস্ট যে এসএলএসটি হয়েছিল সেখানেও কিন্তু আমরা দেখছি যে এই সিন্ধু উপত্যকা সভ্যতার বৈশিষ্ট্য থেকে প্রায় 3টি করে প্রশ্ন কিন্তু দিয়েছে। সেক্ষেত্রে আমাদের চেষ্টা করতে হবে এই প্রশ্নগুলোকে ভালো করে করা। আর তার থেকেও বেশি করে আমাদের জোর দেওয়া উচিত এই সিন্ধু সভ্যতার পতনের দিকটা, কারণ এখানে অনেক ঐতিহাসিক অনেক রকমভাবে তাদের ব্যাখ্যা দিয়েছেন যে কীভাবে পতনটা ঘটছে। এই জায়গাটা একটু বেশি করে দেখে রাখা উচিত এবং আমাদের বেশি করে ফোকাস রাখা উচিত। পাশাপাশি বৈদিক সভ্যতা তো রয়েছেই, মূলত আমরা চেষ্টা করব সেই জায়গাটা দেখা, একটা বা দুটো সেখান থেকে প্রশ্ন আসছেই। আর ষোড়শ মহাজনপদ যে জায়গাটা আমাদের দেখতে হবে সেটা হলো মূলত যে 16টা মহাজনপদ রয়েছে সেই 16টা মহাজনপদের নাম এবং তার মূলত যে রাজধানী রয়েছে সেইগুলো। পাশাপাশি আমরা দেখছি বুদ্ধিজম এবং জৈনিজম প্রতিবাদী ধর্ম হিসাবে এখান থেকে মূলত একটা করেই প্রশ্ন হয়, এবং সেক্ষেত্রে আমাদের চেষ্টা করতে হবে বুদ্ধিজমের ক্ষেত্রে যে 4টির সম্মেলন হচ্ছে সেই 4টির সম্মেলন কবে হয়েছিল, কোথায় হয়েছিল, কার অধীনে হচ্ছে এই জায়গাটা, এবং বুদ্ধিজম সম্পর্কে বেশ কিছু টার্ম যেমন ত্রিরত্ন, আর্য সত্য, অষ্টাঙ্গিক মার্গ, এই জায়গাগুলো মূলত আমাদের দেখতে হবে। এবং বিশেষ করে বুদ্ধ সম্পর্কে তার জন্ম, মৃত্যু, বাবা মা, এবং পাশাপাশি তার ধর্মপ্রচার এবং কিছু টার্ম যেমন মহাবিনিষ্ক্রমণ, তারপর নির্বাণ, মহাপরিনির্বাণ, জন্ম, মৃত্যু, মহাস্তূপ, এই ধরনের বিষয়গুলো আমাদের দেখতে হবে। পাশাপাশি জৈনিজমের ক্ষেত্রেও একইভাবেই প্রয়োগ হবে। এবার আমরা যে টপিকে যাব সেটা হচ্ছে মৌর্য সাম্রাজ্যের উত্থান এবং পতন এবং অশোকের ধর্ম। গত বছরের প্রশ্ন যদি আমরা দেখি তাহলে দেখব এক্ষেত্রেও কিন্তু যে মৌর্য সাম্রাজ্যের উত্থান পতনে যে প্রশ্ন দেওয়া হয়েছে তার থেকে বেশি প্রশ্নটা এসেছে মূলত কৌটিল্য থেকে। কৌটিল্য থেকে আমরা দেখছি সপ্তাঙ্গ থিওরি দিয়ে দেওয়া হয়েছে। একইভাবে আমরা দেখছি যে কৌটিল্য সম্পর্কে আরেকটা নাম দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আমাদের চেষ্টা করতে হবে যে মৌর্য সাম্রাজ্যের পাশাপাশি এই ধরনের বিভিন্ন যে সোর্সগুলো রয়েছে সমসাময়িক সেগুলোকে একটু জানা এবং পড়া। সেক্ষেত্রে চেষ্টা করবেন মৌর্য সাম্রাজ্যের উত্থান পতনটা একটু ভালো করে দেখা, এবং কোন কোন দিকগুলো দেখবেন। বিশেষ করে আমরা দেখছি যে 3জন শাসক রয়েছেন মৌর্য সাম্রাজ্যের সঙ্গে যুক্ত, চন্দ্রগুপ্ত মৌর্য, তার যে জয়লাভ করা ওই পর্বটা, এবং অশোকের বিশেষ করে ধর্মটা যে কীভাবে তাকে বৌদ্ধ ধর্ম বা যে প্রভাবিত করলো এই জায়গাটা একটু ভালো করে দেখতে হবে। কিন্তু বাকি যে সমস্ত লিপিগুলো রয়েছে এই জায়গাগুলো খুব একটা দেখার কিন্তু প্রয়োজন নেই, তবে ওপর দেখার চেষ্টা করবেন। বিশেষ করে যেমন ধরুন যে কলিঙ্গ যুদ্ধ হচ্ছে, সেই কলিঙ্গ যুদ্ধের যে কথা আমরা কোন লিপি থেকে পাচ্ছি, তার যে কতগুলো প্রধান এডিক্ট ছিল, তাহলে এই ধরনের বিষয়গুলো একটু ওপর জানার কিন্তু চেষ্টা করতে হবে। তারপরে যে টপিক আমাদের আসে সেটা হচ্ছে সাম্রাজ্যবাদী গুপ্ত। অর্থাৎ আমরা জানি যে ভারতবর্ষে যে সমস্ত বড় বড় সাম্রাজ্যগুলো রয়েছে যাদের মধ্যে একটা হচ্ছে গুপ্ত সাম্রাজ্য। এই গুপ্ত সাম্রাজ্য একটা ভাইটাল একটা বিষয়। সেক্ষেত্রে আমাদের সমস্ত জিনিস যে পড়া সম্ভব তাও নয়। তাহলে মূলত আমাদের এখানে দেখতে হবে মূল যারা শাসক রয়েছেন। বিশেষ করে আমাদের প্রথম চন্দ্রগুপ্তকে দেখছি, তারপর আমরা সমুদ্রগুপ্তের জায়গাটা খুব ভালো করে পড়ার চেষ্টা করব। তিনি উত্তর ভারতে কতগুলো রাজ্য জয় করছেন, দক্ষিণ ভারতে কতগুলো রাজ্য জয় করছেন, এবং পাশাপাশি সমুদ্রগুপ্ত তার যে বিভিন্ন টাইটেল কী কী রয়েছে সেগুলো, এবং দ্বিতীয় চন্দ্রগুপ্তের টাইটেল এবং দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়কালে ফাইয়েনের আশা, এই ধরনের ঘটনাগুলো। এবং পাশাপাশি আমরা গুপ্ত সাম্রাজ্যের যে আরও বিষয় যেগুলো রয়েছে বিশেষ করে রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, বিভিন্ন লেখালেখি হয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে নবরত্নের বিষয়টা, কালিদাসের বিষয়গুলো, এগুলো একটু দেখার চেষ্টা করব। এবার যেটা হয় যেটা পাল এবং আমরা বাংলার সেন বংশকে পাচ্ছি, তবে খুবই একটা দুঃখের কথা যে আমরা দেখছি যে এখান থেকে খুব একটা প্রশ্ন কিন্তু গতবারের এসএলএসটিতে কিন্তু হয়নি। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা আশা করতে পারি যে খুব একটা যে বিশেষ কিন্তু প্রশ্ন কিন্তু সেন বংশতে কিন্তু দেওয়া কিন্তু হয়নি। তার মানে এই নয় যে এই বছর হবে না, নাও হতে পারে বা হতেও পারে, বা হয়তো বেশি প্রশ্ন হতে পারে। সেক্ষেত্রে চেষ্টা করতে হবে পাল বংশ সম্পর্কে আমাদের মূলত একটা স্বচ্ছ ধারণা অবশ্যই রাখতে হবে, এবং যেহেতু আমাদের অঞ্চলের একটা উপর প্রভাব পড়েছিল এই বংশগুলোর, এবং সেন বংশ সম্পর্কে আমাদের কিন্তু একটা স্পষ্ট ধারণা রাখতে কিন্তু হবে। এবং সেন বংশ যদিও আমরা দেখছি যে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির সঙ্গে কীভাবে ওতপ্রোতভাবে যুক্ত রয়েছে, তা এই দিকগুলো আমাদের একটু কিন্তু ভালো রকমভাবে নজর রেখে কিন্তু পড়তে হবে।
তাহলে মূল বিষয় হচ্ছে যে মূলত প্রথম ইউনিটের জন্য এই যে প্রাচীন ভারত যে খুব একটা যে কঠিন কিছু আছে তা কিন্তু নয়, কারণ বিশেষ করে দক্ষিণ ভারতের যে আমাদের শাসক এবং যে বংশগুলো সেগুলো সম্পূর্ণভাবে কিন্তু বাদ দেওয়া হয়েছে। এবং একইভাবে আমরা যে সমস্ত মৌর্য পরবর্তী অর্থাৎ মৌর্যোত্তর যুগের যে পরবর্তীকালে যে সমস্ত বিভিন্ন যে শক্তিগুলো বিশেষ করে শক কুষাণ তাদের কিন্তু আমরা এখানে সম্পূর্ণভাবে কিন্তু অনুপস্থিত দেখছি, তাহলে সেগুলো কিন্তু আমাদের নেই, তাহলে সেগুলো পড়তে হচ্ছে না। সেক্ষেত্রে আমাদের চাপ কিন্তু অনেকটাই কমে যাচ্ছে। তাহলে মেন যে জায়গাগুলো বলা হলো সেগুলো কিন্তু দেখতে হবে। এরপর যদি আমরা দ্বিতীয় ইউনিটে যাই তাহলে সেটা দেখতে পাচ্ছি যে দিল্লি সুলতানি প্রতিষ্ঠা, এটা কিন্তু একটা খুব একটা বড় জায়গা। একদিকে সুলতানি, অপরদিকে মুঘল, 500 বছরের যে শাসন ব্যবস্থার একটা ইতিহাস পড়া এবং খুবই এক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু খুব খুঁটিনাটি যে পড়তে তো অবশ্যই হবে, কিন্তু যদিও শেষ 1 মাসের কথা বলা হচ্ছে সেক্ষেত্রে আপনি এখানে জোর দেবেন যে বিষয়টার উপর সেটা হলো দিল্লি সুলতান এবং মুঘলদের সময়কালের যে ঐতিহাসিক সোর্সগুলো রয়েছে, বিশেষ করে ফার্স্ট হ্যান্ড অর্থাৎ যেগুলো সমকালীন সমসাময়িক ঐতিহাসিকদের লেখা, সেই বইগুলোর নাম আপনি জানার চেষ্টা করবেন এবং কোন সময়কালে লেখা হয়েছিল অর্থাৎ কোন শাসকের সময়কালে লেখা হচ্ছে এবং সেখানে মূলত কী কী বিষয় আছে এগুলো একটু জানার চেষ্টা কিন্তু করবেন। পাশাপাশি প্রত্যেক শাসক তারা কোন বংশের সঙ্গে যুক্ত এবং যাদের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট বিশেষ করে আমরা সুলতান রাজিয়া এবং ইলতুৎমিশ এবং কুতুবউদ্দিন আইবক যেহেতু প্রথম শাসক হিসেবে আমরা দেখছি এই এবং বলবন, কিন্তু এদের মধ্যে থেকে সবথেকে যদি বলতে হয় তাহলে ইলতুৎমিশ, বলবন এবং পরের দিকে আমরা আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক এবং একইভাবে আমরা সিকন্দর লোদি এবং যদিও কিন্তু ইব্রাহিম লোদি, এই টাইপগুলো আমরা বলছি কিন্তু দেখবেন সিলেবাসের মধ্যে আমাদের দাস বংশ, খলজি বংশ এবং তুগলক বংশ আছে, কিন্তু সেক্ষেত্রে আমাদের চেষ্টা করতে হবে কিছুটা হলেও এই লোদি এবং সৈয়দদের সম্পর্কে মোটামুটি একটা আভাস নিয়ে যাওয়া, মোটামুটি একটা ধারণা নিয়ে যাওয়া। এমন নয় যে একদম কিন্তু আমি পড়ে গেলাম না, তাহলে কিন্তু হবে না, কারণ বাই চান্স যদি প্রশ্ন হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু করার কিছু থাকবে না। এবং আর যেটা গুরুত্ব দিতে হবে সেটা হলো এই যে এত বড় একটা যে সাম্রাজ্য ছিল সেই সাম্রাজ্যের যে প্রশাসনিক কাঠামোগুলো রয়েছে সেই কাঠামোর দিকে একটু কিন্তু ভালো রকমভাবে আমাদের জোর দিতে হবে, যে বিভিন্ন রকম যে কাঠামো রয়েছে সেগুলো একটু ভালো করে আমাদের পড়ার চেষ্টা করতে হবে। আর একটা সাম্রাজ্য যেটা আমাদের কাছে ইম্পর্টেন্ট এই জন্যই কারণ সেই সময়কালে সুলতানি সাম্রাজ্য টিকে থাকার পরেও একটি যে হিন্দু সাম্রাজ্য গড়ে উঠছে বিজয়নগর সাম্রাজ্য, সেই বিজয়নগর সাম্রাজ্য সম্পর্কে অনেকটাই ভাস্ট এরিয়া একটা, সেটা পড়া আমাদের পক্ষে যে সম্ভব খুব একটা তাও কিন্তু নয় এই কম সময়ের মধ্যে। তাহলে যে জায়গাগুলোকে মূলত দেখার চেষ্টা করতে হবে সেটা হলো এই বিজয়নগর সাম্রাজ্যকে প্রতিষ্ঠা করলো এবং কতগুলো বংশ শাসন করলো এবং তাদের বিভিন্ন যে ঐতিহাসিক সোর্সগুলো কী, উপাদানগুলো কী, পাশাপাশি রাজা কৃষ্ণদেব রায় সম্পর্কে এই জায়গাটা আমাদের ডিটেলসে পড়তে হবে এবং পাশাপাশি যে রাজা কৃষ্ণদেব রায় তিনি যে শ্রেষ্ঠ কেন, তাহলে এই জায়গাগুলোকে আমাদেরকে খুঁজে বার করতে হবে এবং পাশাপাশি দেখতে হবে যে যারা বিজয়নগর সাম্রাজ্যের সঙ্গে যুক্ত রয়েছেন যে সমস্ত পর্যটকরা, যে পায়েজ, নুনিজ বা আমরা আব্দুর রাজ্জাক, ওনারা যে আসছেন এই সময়গুলো আমাদের একটু দেখে রাখতে হবে। এই সম্পর্কে যদি আমাদের ক্লাস করা আছে আপনি দেখে নিতে পারেন এবং পরবর্তী শুধু একই হবে তাই নয়, মোটামুটি আর কিছু কিছু বিভিন্ন জায়গায় যে সমস্ত সামান্য আমরা দেখতে পাচ্ছি যে প্রাদেশিক শাসন ব্যবস্থা গড়ে উঠেছিল, যেমন আমরা বাংলা দেখতে পাই বা আমরা বিশেষ করে আমরা কাশ্মীর দেখতে পাচ্ছি, সেগুলো অতটা দেখা দরকার নেই। তবে বাংলায় যে একটা শাসন ব্যবস্থা গড়ে উঠেছিল, বাংলার যে একটা সুলতানি শাসন ছিল এটুকু আমাদের একটু জেনে রাখতে হবে। এরপর আমরা চলে যাচ্ছি যে দিল্লি সুলতানি পতন হচ্ছে। পতন মানে হচ্ছে মূলত আমাদের যে প্রথম পানিপথের যুদ্ধ, ওটা ভালো করে পড়তে হবে, কারণ বাবরের মধ্য দিয়ে একটা নতুন সাম্রাজ্য প্রতিষ্ঠা হচ্ছে, তাই চেষ্টা করবেন বাবর এবং পানিপথের যুদ্ধ ভালো করে দেখবেন। যদিও বাবর সম্পর্কে আমাদের ইউটিউবে ক্লাস করানো আছে, আপনারা সেই ক্লাসটা দেখে নিতে পারেন, তাহলে সম্পূর্ণভাবে কিন্তু সেটা ক্লিয়ার এবং আশা করছি ওখান থেকে প্রশ্ন যদি আসে পেরে যাবেন। এবং পরের দিকে আমরা দেখছি শেরশাহ সূরি এবং তারপরে দেখছি আমরা আকবরের সময়কালে। তা মূলত এখানের মধ্যে যেটা তৃতীয় আমরা যেটা দেখছি, এই তৃতীয়ের মধ্যে যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা বাবর এবং স্বাভাবিকভাবে আকবরকে পাচ্ছি, কারণ আকবর ছাড়া কিন্তু সম্পূর্ণ মুঘল সাম্রাজ্য কিন্তু অনেকটাই কিন্তু আমরা দেখছি যে সম্পূর্ণ নয়, কারণ 50 বছর ধরে আকবর কিন্তু শাসন করছেন, সেখানে কিন্তু অনেক কিছু ঘটনা কিন্তু ঘটছে। সেক্ষেত্রে চেষ্টা করতে হবে আকবর সম্পর্কে একটা ভালো রকম কিন্তু ধারণা নিয়ে যাওয়া। তারপরে যে টপিক জাহাঙ্গীর এবং শাহজাহান, এক্ষেত্রে জাহাঙ্গীর শাহজাহান মূলত খুব সংক্ষিপ্তভাবে বিবরণ দেওয়া হয়েছে, এটাও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে ক্লাস করানো আছে, আপনি ওখান থেকে যদি দেখে নেন তাহলে আশা করছি এর বাইরে কিন্তু খুব একটা প্রশ্ন হবার কথা নয়, বা আশা করছি যদিও হয় তাহলে আপনি কিন্তু ওই যে ধারণা পেরে যাবেন।
এবং পরের দিকে আমরা দেখছি যে ঔরঙ্গজেব এবং শিবাজি, এই জায়গাগুলো কিন্তু যথেষ্টভাবে কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ এখানে যে সিলেবাসটা করা হয়েছে সাধারণত যারা গুরুত্বপূর্ণ চরিত্র বা ব্যক্তিত্ব হিসেবে রয়েছেন শাসকদের সম্প্রদায়ের মধ্যে, তাদেরকে নিয়েই কিন্তু এই সিলেবাসটা তৈরি করা হয়েছে। সেক্ষেত্রে চেষ্টা করতে হবে ঔরঙ্গজেব সম্পর্কে এবং শিবাজি সম্পর্কেও বিষয়গুলো জানা। এবং মুঘল সাম্রাজ্যের যে পতন হচ্ছে, এই পতনের পেছনে পতনের কারণগুলো নয়, মূলত পতনের পশ্চাতে থাকা বিভিন্ন যে তত্ত্ব, থিওরি এবং এই ধরনের বিষয়গুলো একটু আমাদের জানার চেষ্টা করতে হবে। বিশেষ করে কোনগুলো? বিশেষ করে যে কৃষি সংকট, জায়গিরদারি সংকট বা আরও অন্যান্য যে সমস্ত সংকটের কথা বলা হচ্ছে, সেই জিনিসগুলো আমাদের কিন্তু জানার চেষ্টা করতে হবে। এবং আমরা পরের দিকে দেখছি যে দুটো যুদ্ধ, পলাশী এবং বক্সারের যুদ্ধ, এ সম্পর্কে একটা ভালো রকম জ্ঞান লাভ করার চেষ্টা করবেন। এবং পরের দিকে আমরা আরও কিছু দেখছি, বিশেষ করে মহীশূর, মহারাষ্ট্র, অধীনতামূলক মিত্রতা নীতি ও সত্যবিলোপ নীতি, এগুলো কিন্তু খুবই কিন্তু ছোটো ছোটোভাবে তুলে ধরা হয়েছে। চেষ্টা করবেন এই ধরনের তত্ত্বগুলোকে ভালো করে পড়া, কারণ অধীনতামূলক মিত্রতা নীতি, সত্যবিলোপ নীতি, এগুলোর দ্বারাই কিন্তু ভারতবর্ষের সম্প্রসারণ হয়েছিল ব্রিটিশ ক্ষেত্রে। যদি এগুলো আনা না হতো তাহলে হয়তো আরও সময় লাগতো। সেক্ষেত্রে এই ধরনের বিষয়গুলো ডিটেলসে একটু জানার চেষ্টা করবেন, যে অধীনতামূলক মিত্রতা নীতি কত সালে লাগু করা হয়েছিল, প্রথম কোথায় লাগু করা হয়, প্রথম কে এটাকে এনেছিলেন, তারপর অধীনতামূলক মিত্রতা নীতির আসলে বৈশিষ্ট্যটা কী, সত্যবিলোপ নীতির ক্ষেত্রেও তাই, এগুলো একটু কিন্তু দেখে রাখতে হবে। পরের দিকে আমরা দেখছি যে বিশেষ করে 6 নম্বর যে ইউনিট আছে আমাদের প্রতিরোধ সম্পর্কে, এক্ষেত্রে চেষ্টা করবেন সাঁওতালটা ভালো করে দেখার এবং পাশাপাশি 1857 সালে বিদ্রোহ দেখার। এই সম্পর্কেও দেখুন আমাদের কিন্তু ইউটিউবে ক্লাস করানো আছে, যে ক্লাস করানো হয়েছে 57 সালে বিদ্রোহের উপর। আশা করা যায় যে এর বাইরে কোনো ধরনের প্রশ্ন হওয়ার সম্ভাবনা নেই। এবং পাশাপাশি আমাদের রাজা রামমোহন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং ইয়ং বেঙ্গল, অনেক অনেক সমাজ সংস্কারক আছেন, তাদেরকে কোনো রকম গুরুত্ব না দিয়ে মাত্র 3 জনকে গুরুত্ব দেওয়া হয়েছে এবং তারা 3 জনেই কিন্তু আমাদের যথেষ্টভাবে বাঙালি হিসাবে পরিচিত রয়েছেন। কারণ আমরা জানি যে এই সময়কালে কিন্তু পূর্ব ভারত, পশ্চিম ভারত, দক্ষিণ ভারত অনেক ছিলেন, কিন্তু তার মধ্যে থেকে পূর্ব ভারতের মাত্র 3 জনকে বেছে নেওয়া হয়েছে। রাজা রামমোহন রায়, ইয়ং বেঙ্গল সদস্য, বিশেষ করে আমরা ডিওজিওকে দেখছি এবং পাশাপাশি বিদ্যাসাগরকে দেখছি। তাহলে ওনাদের সম্পর্কে একটু বিশেষ করে জানতে হবে যে ওনাদের কী কী কার্যকলাপ রয়েছে, তারা সমাজের জন্য কোন ধরনের সংস্কারগুলো করছেন, বিশেষ করে শিক্ষা এবং সমাজ, এই বিষয়গুলো আমাদের একটু জানতে হবে। এবং পাশাপাশি দেখবেন এখানে প্রাক যে জাতীয় কংগ্রেস গড়ে ওঠার আগের মুহূর্তটা কেমন ছিল, মানে হচ্ছে 1836 থেকে 1885 পর্যন্ত যে কী ধরনের যে সভা সমিতি গড়ে উঠছে, ওই জায়গাটা পড়তে হবে। এটা আপনি মধ্যশিক্ষা পর্ষদের যে 10ম শ্রেণীর যে বইটা আছে, আপনি চাইলে সেই বই থেকে যে লিস্ট করা আছে সেই লিস্টটা আপনি পড়ে নিতে পারেন। তাহলে সেক্ষেত্রে অনেকটাই কিন্তু কভার হয়ে যাবে। আশা করছি ওপর কভার হবে এবং ভালোভাবেই কভার হবে, এবং সেক্ষেত্রে কিন্তু এই শেষ 1 মাসের জন্য ওটা কিন্তু যথেষ্ট আপনার জন্য। এবং পাশাপাশি দেখুন কংগ্রেসের যে প্রতিষ্ঠা এবং কংগ্রেসের যে প্রথম পর্বের প্রকৃতি, এই সম্পর্কেও দেখুন আমাদের ইউটিউব চ্যানেলে ক্লাস করানো আছে। ক্লাসটা যদি দেখে ফেলেন তাহলে আশা করছি এখান থেকে আপনার কোনো রকম ডাউট থাকার কথা নয় এবং যথেষ্টভাবে আপনি কিন্তু সাহায্য কিন্তু পাবেন। পরবর্তী ইউনিট হচ্ছে যে চরমপন্থার উত্থান, অর্থাৎ মূলত যে চরমপন্থাদের উত্থান ঘটছে 1906 থেকে শুরু করে 1920 পর্যন্ত বিভিন্ন সময়কালে, এবং ওনাদের মধ্য থেকে মূল ব্যক্তিত্ব বিশেষ করে আমরা দেখব যে বালগঙ্গাধর তিলক বা অরবিন্দ ঘোষ, বিপিনচন্দ্র পাল, লাজপত রায়, ওনাদের সম্পর্কে একটু কিন্তু আমাদের জানতে হবে। এবং বঙ্গভঙ্গ বিরোধী এবং স্বদেশী আন্দোলন কীভাবে হচ্ছে এই কনসেপ্ট রাখার চেষ্টা করবেন এই বিষয়গুলো। গান্ধী সম্পর্কে যেটা, কারণ এই মুহূর্তে 1915 থেকে 1948 পর্যন্ত একটা গান্ধী যুগ বলে পরিচিত আছে, তাই গান্ধী সম্পর্কে অবশ্যই জানতে হবে, তার জন্ম, মৃত্যু, বাবা মা, বিবাহ, এই বিষয়গুলো। এবং পাশাপাশি চেষ্টা করতে হবে যে যে আমরা দেখব যে বিশেষ করে তিনি যে দক্ষিণ আফ্রিকায় যাওয়া এবং দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে আসা এবং ভারতের রাজনীতিতে 3টি আঞ্চলিক সত্যাগ্রহের সঙ্গে যুক্ত থাকা এবং পরের দিকে 3টি বড় গণ আন্দোলন করা, সেইগুলোর সঙ্গে আমাদের কিন্তু পরিচিত হতে হবে। এবং এক্ষেত্রে একটু ডিটেলসে জানার চেষ্টা করবেন যে অসহযোগ কখন শুরু হচ্ছে, কেন শুরু হয়েছিল এবং তার জন্য কোন কোন কথা বলা হয়েছে এবং কোন বিশেষ করে কংগ্রেসের যে অধিবেশনগুলোতে গ্রহণ করা হয়েছে, এই 3টে জায়গা কিন্তু ভালো করে দেখে রাখবেন। পাশাপাশি মুসলিম যে রাজনীতি রয়েছে, যে মুসলিম রাজনীতিটাও দেখবেন। বিশেষ করে আমরা দেখব যে কীভাবে পাকিস্তান সৃষ্টি হচ্ছে, মুসলিম লীগ যেমনভাবে কংগ্রেস সৃষ্টি হয়েছে, কংগ্রেসের পাশাপাশি আমরা দেখছি পরবর্তী 20 বছর পর মুসলিম লীগ তৈরি হচ্ছে। তাহলে মুসলিম লীগের কার্যাবলী, মুসলিম লীগের প্রথম সভা কোথায় বসছে বা মুসলিম লীগের সভাপতি কে ছিলেন এবং যে নবাব সলিমুল্লাহর, এই বিষয়গুলো একটু দেখে রাখতে হবে। এবং পাকিস্তানের দাবি, বিশেষ করে আমরা দেখছি যে পাকিস্তান যে তৈরি হওয়া,
নাও অর নেভার পত্রিকা, চৌধুরী রহমত আলী, 1940 সালে লাহোর অধিবেশন, এবং পরবর্তীকালে যে ক্যাবিনেট মিশন, এবং পরবর্তীকালে আমরা দেখছি শেষ পর্যন্ত যে ভারত ভাগ হচ্ছে, এই বিষয়গুলো জেনে রাখতে হবে। এবং ভারত বিভাগ ও স্বাধীনতা এগুলো ওর মধ্যেই কিন্তু অন্তর্গত কিন্তু হয়ে যাবে। আর পাশাপাশি আমরা বলবো ইউরোপের যদি ইতিহাসে যাই তাহলে সেক্ষেত্রে আমরা বলবো ইউরোপের ইতিহাসের মধ্যে সবথেকে যেটা গুরুত্বপূর্ণ আমাদের পড়তে হবে সেটা হলো ফরাসি বিপ্লব এবং নেপোলিয়ন বোনাপার্টের এই বিষয়গুলো। তা নেপোলিয়ন আমরা দেখব এবং আমরা ফরাসি বিপ্লব, এই জায়গাগুলো বিশেষ করে 8 নম্বর যে ইউনিটটা রয়েছে এটা কিন্তু ভালো করে পড়তে হবে, কারণ দুটো টপিক ফরাসি বিপ্লব আর নেপোলিয়ন, তাহলে কিন্তু 8 নম্বরটা কভার হয়ে যাচ্ছে। এবং স্বাভাবিকভাবেই ইউরোপের থেকে যদি এই বছর 15টি প্রশ্ন বা 12টি প্রশ্ন যদি দিয়ে থাকে, কারণ গত বছর আমরা দেখেছি 12 থেকে 11টি প্রশ্ন দিয়েছিল, এবছর সেটা যেহেতু 60 নম্বর পরীক্ষা হচ্ছে তাই বেড়ে যদি সেটা মূলত 15টি প্রশ্ন হয় তাহলে দেখা যাবে যে অনেকটাই প্রশ্ন এই 8 নম্বর ইউনিট থেকে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। পাশাপাশি আমরা 9 নম্বর ইউনিটে যদি যাই তাহলে সেক্ষেত্রে চেষ্টা করতে হবে জার্মানি এবং ইটালির যে ঐক্য গঠন হওয়া, এই জায়গাটা আমাদের ভালো করে কিন্তু একটু দেখতে হবে। এবং 10 নম্বর ইউনিটে যদি যাই তাহলে সেক্ষেত্রে আফ্রিকা দখলে কারাকারি, যেমনভাবে উপনিবেশ সৃষ্টি হয়েছিল ভারতেও, যেমন উপনিবেশ তৈরি হয়েছিল আফ্রিকাতেও তৈরি হচ্ছে, এই আফ্রিকা দখলে কারাকারি জায়গাটা শুধু দেখলে আমাদের এটুকু দেখতে হবে যে কার কোনটা উপনিবেশ ছিল, এই জায়গাগুলো একটু দেখতে হবে। এবং সবটা তো মনে রাখা সম্ভব নয়, তা মোটামুটি একটু আমাদের কিন্তু এই জায়গাগুলোকে দেখে রাখতে হবে। এবং 10 নম্বর যেটা আরেকটা ইম্পর্টেন্ট যেটা আমাদের যেটা টপিক সেটা হলো বিশ্বযুদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধ আমাদের যথেষ্টভাবে কিন্তু দেখা কিন্তু প্রয়োজন, কারণ প্রথম বিশ্বযুদ্ধ এখানে কিন্তু সবথেকে একটা বড় একটা জায়গা রয়েছে। এবং প্রথম বিশ্বযুদ্ধের পর যে শান্তি বন্দোবস্ত, এই জায়গাটাও কিন্তু আমাদের দেখে রাখতে হবে। তাহলে যে এই যে লাস্ট 1 মাসে আপনি কোন কোন জায়গাগুলো বিশেষ করে দেখবেন ভালো করে, সেটা কিন্তু বলা হলো। আশা করছি ভিডিওটি ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আমরা আগামীকাল মক টেস্টের ব্যবস্থা করছি, ফুল মক টেস্ট। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।